জেলেনস্কি বা পুতিনকে কাউকেই কিন্তু ট্রাম্প কোনোভাবে বাগিয়ে আনতে পারেনি। রাশিয়ার সঙ্গে এই মুহূর্তে জিওপলিটিক্যালি ভারত জড়িয়ে, ভারতের বিরুদ্ধে ট্যারিফ কি এইবার বাড়তে চলেছে? চীনের ইনভলভমেন্ট, রাশিয়ার ইনভলভমেন্ট ইউক্রেনের বিরুদ্ধে যাবে, সেক্ষেত্রে কি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে গোটা বিশ্ব জুড়ে টালমাটাল পরিস্থিতি, এবং এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার যে উদ্দেশ্য ছিল এই যুদ্ধটাকে বন্ধ করা, এবং তার পিছনে যে উদ্দেশ্য ছিল রীতিমতো নোবেল প্রাইজকে টার্গেট করা, এই গোটা ঘটনা নিয়ে বারবার করে আমি বিশ্লেষণ করেছি। এবং বর্তমানে যে পরিস্থিতিতে ছিল সেখানে বহুবার দেখা গেছে আলাস্কায় পুতিন এবং ট্রাম্প বৈঠক হয়েছে, তারপর জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক হয়েছে, ফের রাশিয়ার সঙ্গে বৈঠক হয়েছে। সব মিলিয়ে এই যে যুদ্ধ, সেই যুদ্ধ থামানোর জন্য বদ্ধপরিকর ছিল ট্রাম্প বা আমেরিকা। এবং এই ক্ষেত্রে জেলেনস্কি বা পুতিনকে কাউকেই কিন্তু ট্রাম্প কোনোভাবে বাগিয়ে আনতে পারেনি। বারবার করে পুতিনের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং পুতিনকে টার্গেট করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও তাতে তিনি সফল হননি। এবং এই গোটা ঘটনায় ভারতের বিরুদ্ধে একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ভারতের বিরুদ্ধে একটা চড়া শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে, ট্যারিফ অর্থাৎ ফাইন স্বরূপ। এই ফাইন স্বরূপ বা জরিমানা স্বরূপ এই যে ট্যারিফ, সেই ট্যারিফ কি এইবার বাড়তে চলেছে, নাকি গোটা বিশ্ব জুড়ে ফের একটা ভয়ানক যুদ্ধ শুরু হতে চলেছে? সব মিলিয়ে এই যে বিষয়টা, সেই বিষয়টার উপর আজকে মূল আলোচনা। এবং শুধু আলোচনা নয়, আমি একেবারে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই যুদ্ধটার পরিণতি হওয়া সম্ভব, এবং এই যুদ্ধ যদি শুরু হয়ে যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অন্যান্য দেশগুলোর ইনভলভমেন্ট যদি আরও বেড়ে যায় বা ট্রাম্পের ইনভলভমেন্ট যদি আরও বেড়ে যায়, সেক্ষেত্রে চীন এবং ভারতের ইনভলভমেন্টের কী পরিস্থিতি হবে বা তারা কোন স্ট্যান্ডে দাঁড়াবে। এবং সব মিলিয়ে যদি ফের একটা যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা? এই যে বিষয়টা আজ আমার মূল টপিক। এবং আমি শুরুতেই যেটা বলবো, ভারতের বিরুদ্ধে একটা চড়া শুল্ক চাপিয়েছিল ট্রাম্প। সেই 50% ট্যারিফের যে বিষয়টা, সেই বিষয়টাতে কিন্তু ভারত কোনোভাবে মাথা নত করেনি, এবং বরং ভারত যে পাল্টা স্ট্র্যাটেজিক্যাল চাল দিয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কিন্তু ঘুম উড়ে গিয়েছে। কি সেই চাল? আমি একেবারে স্টেপ বাই স্টেপ বলেছিলাম। এসসিও সামিট, চীনের সঙ্গে হাত মেলানো, সামরিক ব্যবসা, কূটনৈতিক চাল, এই সমস্তগুলোর পাশাপাশি ব্রিক্স কারেন্সিকে কিন্তু সামনে আনার চেষ্টা করা হয়েছিল, এবং সেখানে ভারত ছিল তার মূল কাণ্ডারি। এই জায়গায় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পিছনে, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে ট্যারিফ চাপিয়েছিল, বলা হয়েছিল বা রাশিয়ার থেকে তেল কিনে ভারত রাশিয়াকে সাহায্য করছে, এই পরিস্থিতিতে আমি একটু বলতে চাইবো একেবারে ঘটনাক্রম, ভারত কিন্তু সেই রকমভাবে মাথা নত করেনি। অন্যদিকে রাশিয়া গত শনিবার থেকেই ড্রোন হামলা থেকে শুরু করে ইউক্রেনের রাজধানীতে বহু হামলা চালিয়েছে, এবং 800টির উপরে বিমান হামলা চালানো হয়েছে একই দিনে। সচিবালয়ে যে হামলা, সেই হামলায় একটা ভয়ানক দুর্ঘটনা, এবং রীতিমতো বলা চলে কোনো শত্রুপক্ষ এর আগে ইউক্রেনের সচিবালয়ে হামলা করেনি, বরং এই হামলার ফলে 3 জনের মৃত্যু হয়েছে ইউক্রেনের। ফলে সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে ইউক্রেন কোনোভাবে চুপ করে বসে থাকছে না। এর পাল্টা কি হয়েছে, সেই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি একেবারে স্টেপ বাই স্টেপ বলবো। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়েছেন। কি হুমকি? ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে থামানোর জন্য রীতিমতো সাবমেরিন বেসড পারমাণবিক বোমা দেগে বসেছিলেন রাশিয়ার দিকে, যদিও তার পাল্টা রাশিয়া বলেছিল, ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প সেই রকম কিছু করতে পারবেন না, তার মুখেই সার। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে বলেছেন রাশিয়ার উপরে এবার কড়া নিষেধাজ্ঞা জারি হতে চলেছে এবং রাশিয়াকে বুঝে নেওয়া হবে। এই যে বিষয়টা, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ রাশিয়ার সঙ্গে এই মুহূর্তে জিওপলিটিক্যালি ভারত জড়িয়ে। এছাড়া এই প্রেস মিটে আরও একটা বিষয় উঠে এসেছিল যে যারা রাশিয়ার থেকে তেল কিনছে, সেই তেল যারা কিনছে তাদের উপরেও কিন্তু ট্যারিফ চাপানো হবে। সেক্ষেত্রে ভারত কিন্তু ফের টার্গেটের মুখে। এছাড়া চীন রয়েছে, চীন এবং ভারত যৌথভাবে এই তেল কিনছে, তার উপরে যদি ট্যারিফ চাপানো হয়, সেক্ষেত্রে চীনকে নিয়ে কোনো কথা না বললেও ভারতের উপর ট্যারিফ চাপানো হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে সবথেকে কাছের বন্ধু বেজিং ভারতের, এবং বেজিং, পুতিন এবং নরেন্দ্র মোদী এরা কিন্তু একজোট হতে পারে, এবং একজোট হয়ে গেলে সেক্ষেত্রে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তারাও নাক গলাতে শুরু করবে। এবং তারা যদি সত্যি সত্যি এইবার নাক গলাতে শুরু করে, তাহলে যে জিওপলিটিক্যাল স্ট্যান্ডটা দেখা যাবে, আমেরিকা একদিকে জেলেনস্কির পক্ষে, অন্যদিকে এই বিশ্বের সবথেকে শক্তিশালী মহাজোট, তারা কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাবে যে রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে। ফলে ফের তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা থাকবে, এবং সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের কি ভূমিকা থাকবে সেটা এখনই বলা না গেলেও এটা স্পষ্ট যে রাশিয়া কিন্তু কোনোভাবে দমবে না।
আমি একটু ঘটনাক্রম বলতে চাইবো যে যখন হোয়াইট হাউসে জেলেনস্কি আসেন, জেলেনস্কির সঙ্গে বৈঠক হয়, ওদিক থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নেতারা আসেন, তাদের সঙ্গে বৈঠক হয়, রাশিয়ার সঙ্গে বৈঠক হয় এবং পরিষ্কার করে বলা হয়েছিল ট্রাম্প এবং পুতিন এবং জেলেনস্কি এরা একসঙ্গে বসবে। সেক্ষেত্রে পুতিন প্রথম জেলেনস্কিকে আমন্ত্রণ জানায় এবং রাশিয়ায় আসার কথা বলে, সেক্ষেত্রে নাকচ করেন মস্কোতে যাওয়ার জন্য। পাল্টা জেলেনস্কি কিয়েভে যাওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ জানান। ঠিক তারপরেই এই হামলা, এবং এই জায়গায় দাঁড়িয়ে এই হামলা কিন্তু থামবে না এবং এই হামলাটা বড়সড় আকার নেবে বলেই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। তার কারণ এই হামলার সঙ্গে জড়িয়ে আছে ট্যারিফ যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্ট্র্যাটেজিক্যাল মুভের সঙ্গে জড়িয়ে আছে আমেরিকার ভবিষ্যৎ। সব মিলিয়ে যে রেশিওটা আমি বলতে চাইলাম বা যে চিত্রটা আমি বলতে চাইলাম সেটা খুব স্পষ্ট। আমেরিকা পরিষ্কার করে জানাচ্ছে যে রাশিয়ার উপরে একেবারে কড়া নিষেধাজ্ঞা বা রাশিয়াকে ছেড়ে কথা বলা হবে না। যারা তেল কিনছে মূলত তাদের উপর ট্যারিফ বসবে, সেক্ষেত্রে ভারতের উপর ট্যারিফ বসবে। অন্যদিকে জেলেনস্কির যে বিষয়টা আমি একটু বলতে চাইবো, জেলেনস্কি এসসিও সামিট নিয়ে একটা মন্তব্য করেন ইতিমধ্যেই, এবং জেলেনস্কির তরফ থেকে পরিষ্কার করে বলা হয় যে যারা রাশিয়ার সহযোগী, যারা রাশিয়ার থেকে তেল কিনে রাশিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচারে সাহায্য করছে তৈরিতে, তাদেরকে কিন্তু তাদের উপর ট্যারিফ চাপানোই উচিত। এবং এই জায়গাটা মোদিকে বা ভারতকে টার্গেট করে বলা হচ্ছে বলেই কিন্তু মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। সেক্ষেত্রে সবথেকে বড় বিষয়, রাশিয়া কিন্তু এই মুহূর্তে আর ইউক্রেনকে ছেড়ে দিতে নারাজ, বা ইউক্রেন যুদ্ধে ওই যে রাশিয়ার দাবি ছিল সেই অঞ্চলগুলো তারা কোনোভাবেই সেই অঞ্চলগুলো আর ছাড়ছে না। সেই অঞ্চলগুলো তাদেরই থাকবে, রাশিয়াই সেই জায়গাগুলোতে আধিপত্য বিস্তার করবে। এই যে বার্তা, সেই বার্তা কিন্তু পরিষ্কার হচ্ছে বা এস্টাবলিশ হচ্ছে। এইখানে দাঁড়িয়ে আমেরিকা ইনভলভমেন্ট হচ্ছে এবং আমেরিকার এই হুঁশিয়ারিতে যদি ট্যারিফ সংঘাত ফের হয় সেক্ষেত্রে হোয়াইট হাউস বা ট্রাম্পের তরফ থেকে ভারতকে টার্গেট করা হবে, সেই সঙ্গে চীনকে টার্গেট করা হবে কিনা কিন্তু স্পষ্টভাবে বোঝা না গেলেও ভারত কিন্তু টার্গেটের মুখে। এবং ভারত প্রাথমিকভাবে এই 50% ট্যারিফ নিয়ে যে খেলা দেখিয়ে দিয়েছে, এসসিও সম্মেলনে যাওয়া নরেন্দ্র মোদীর, সেক্ষেত্রে বেজিংয়ের সঙ্গে বৈঠক, বেজিংয়ের আরও কাছে চলে আসা, এবং তারপর বেজিংয়ের মতন মার্কেট এবং ইউরোপের অন্যান্য দেশগুলো বা অন্যান্য ক্ষেত্রে আফ্রিকার যে মার্কেট, সেই মার্কেটের মধ্যে ধরতে শুরু করেছে। সেক্ষেত্রে কূটনৈতিক দিক থেকে বা সামরিক ক্ষেত্রেও যদি বলা যায়, সেক্ষেত্রে জাপান, জার্মানি, অন্যান্য দেশগুলো অর্থাৎ রাশিয়া, ইসরায়েলের সঙ্গে মিলে ভারত কিন্তু ডিআরডিওর তরফ থেকে বা ডিআরডিও ছাড়াও ভারতের তরফ থেকে কিন্তু একটা উন্নত মানের জেট সেইগুলো কিন্তু তৈরি করতে চলেছে। ফলে ইকোনমিক্যাল দিক থেকে ভারত কিন্তু আরও স্ট্রং হবে, আমেরিকা যেটা চায়নি। অন্য দিক থেকে সামরিক ক্ষেত্র বা কূটনৈতিক ক্ষেত্র সেইটাও কিন্তু একেবারে বিপদে আমেরিকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি ট্যারিফ চাপায় সেক্ষেত্রে ভারত কিন্তু একটা পাল্টা চাল চালবে। সেই চালটা ভীষণ স্পষ্ট, রাশিয়াকে নিয়ে, চীনকে নিয়ে সরাসরি এইবার হয়তো এই ইউক্রেনের বিরুদ্ধে চলে যেতে পারে ভারত, এবং সেইটা যদি যায় সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। এবং আমেরিকা যদি কোনোভাবে ট্যারিফ চাপানোর চেষ্টা করে সেক্ষেত্রে আরও একটা স্ট্র্যাটেজিক্যাল চাল রয়েছে যেইটা একেবারে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সামরিক অস্ত্রের ব্যবসা ভারত আরও বাড়িয়ে দিতে পারে, এবং সামরিক অস্ত্র F-35 যেমন আমেরিকার এই মুহূর্তে আর কেউ কিনতে চাইছে না, সেদিক থেকে তেজাস বা আমকা ফাইটার জেট সেইগুলো কিন্তু ভারত তৈরি করতে শুরু করে দিয়েছে। এবং সেক্ষেত্রে রাশিয়া কিন্তু এই সুখোই 57-এর যে প্রসেস, সেই প্রসেস কিন্তু বা যে উন্নত প্রযুক্তি, সেই স্টিল ফাইটার জেট টাইপের যে বিমান, সেইগুলো কিন্তু এইবার তেজস বা আমকার মধ্যে ইনস্টলেশন হচ্ছে। ফলে সামরিক ব্যবসা যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আমেরিকা ভয় পেতে বাধ্য। ফলে সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু আস্তে আস্তে একটা বড় আকার যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে, এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় তখনই নেবে যদি ভারতের উপর ট্যারিফ চাপায় আমেরিকা, এবং ট্যারিফ চাপালে সেক্ষেত্রে চীন ডিরেক্ট ইনভলভমেন্ট হবে, এবং চীনের ইনভলভমেন্ট, রাশিয়ার ইনভলভমেন্ট ইউক্রেনের বিরুদ্ধে যাবে। সেক্ষেত্রে তারাও ময়দানে আসতে পারে এবং সেক্ষেত্রে বিপদ ঘনিয়ে আসছে আমেরিকার। সব মিলিয়ে দেখা যাক আমেরিকা কি আদৌ বিপদে পড়বে, নাকি এই গোটা ঘটনা সামলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তারা সক্ষম হবে। সব দিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।